হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস উইথ পলাশ ওঝা। তো আজ আবারও নিয়ে এসেছি রেলওয়ের টপ 25 কোশ্চেন্স হুইচ আর ভেরি ইম্পর্টেন্ট। আজকের যে কোশ্চেনগুলো আছে সেগুলি 2022 সালের 2 সেপ্টেম্বরের শিফট 2 থেকে নেওয়া হয়েছে। আর আরও একবার মনে করিয়ে দিতে চাই যে আমাদের যে সিরিজটি কন্টিনিউ হচ্ছে সেটি 360 ডিভিশন থ্রু পিওয়াইকিউর মাধ্যমেই চলছে। আর যারা আমার চ্যানেলটিতে একদমই নতুন তাদেরকে বলবো অবশ্যই তারা যেন সাবস্ক্রাইব করে আর সিরিজটাকে কন্টিনিউ করে। শুরু করা যাক আজকের ক্লাস। তো ফার্স্ট কোশ্চেন কী বলেছে দেখো, বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ বি ফর হুইচ দ্য কোয়াড্রিক ইকুয়েশন 4x² + bx + 1 ইজ ইকুয়াল টু 0 হ্যাজ ইকুয়াল রুটস। আচ্ছা, এখানে আমরা একটা ওয়ার্ড পেলাম, সেটা হচ্ছে ইকুয়াল রুটস। কী পেলাম? ইকুয়াল রুটস। তার আগে বলি কোয়াড্রিক ইকুয়েশন সম্পর্কে আমরা যেটা জেনেছি অলরেডি, সেটা হচ্ছে একটা হচ্ছে ax² + bx + c = যদি 0 হয় তখন আমরা তাকে বলি কোয়াড্রিক ইকুয়েশন বলে থাকি। সেক্ষেত্রে আমাদের কী কী আসে? এক্সের দুটো ভ্যালু বেরোয়, এক্সের দুটো ভ্যালু বেরোয় আলাদা আলাদা। একটাকে আমরা বলি আলফা, একটাকে বলি বিটা। এই আলফা আর বিটাকে আমরা একত্রে বলি রুটস। কী বলি? রুটস। এবার এখানে দেখো ইকুয়াল রুটস বলেছে। এবার ইকুয়াল রুটস মানে কি? একটা জিনিস জানতে হবে, দেখো সেটা কি, b² - 4ac এর ভ্যালু যদি 0 এর থেকে বড় হয় তখন আমরা তাদেরকে বলবো রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট। কি বলবো? রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট। ক্লিয়ার? যদি b² - 4ac এর থেকে 0 হলেও বেশি হয় তখন আমরা তাকে বলবো কমপ্লেক্স। কি বলবো? কমপ্লেক্স অ্যান্ড ডিস্টিংক্ট। আর যদি b² - 4ac = 0 হয় তখন আমরা তাকে বলবো রিয়েল অ্যান্ড ইকুয়াল। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা আপনার জানতে হবে। এটাকে আমি এই জায়গাটায় মার্ক করে দিচ্ছি। ওকে, দেখো এই ফর্মুলাটা একদম ঝাড়া মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? এবার দেখো এখানে বি কোনটা, এ কোনটা, সি কোনটা। এখানে যে ফর্মুলাটা আছে ax² + bx + c, কোথায় পড়লাম? এই যে ফর্মুলাটা পড়লাম ax² + bx + c। তাহলে x² যে সহগটা সেটা a এর ভ্যালু, এক্সের যে সহগটা সেটা বি এর ভ্যালু, আর বাকিটা পড়ে থাকছে সি এর ভ্যালু। আর এখানে আমাদের অপশানে কী বলেছে? হ্যাজ ইকুয়াল রুটস। আচ্ছা, ইকুয়াল রুটসের ফর্মুলাটা কী আছে? b² - 4ac = 0, তাই তো? b² - 4ac = 0। তাহলে এখানে আমরা কী লিখবো দেখো, b² মানে কত? এখানে এক্সের সহগ কত? বি। তাহলে আলটিমেটলি b² মানে কত হবে? এখানে যেটা এক্সের সহগ আছে সেটাই তো বি হয়ে যাবে, আর এখানে এক্সের সহগ কী আছে? আলটিমেটলি তো বি আছে, তাহলে আলটিমেটলি তো b² তো পড়ে থাকবে। কী হবে এখানে? b² - 4 এ কত হবে? x² সহগ কত? x² সহগ কত আছে? 4 আছে না এখানে, তাহলে এখানে কী হবে? এ হয়ে যাবে 4। আর সি কত আছে? সি দেখো আমার এখানে 1 দেওয়া আছে, তাই কি না? ইন্টু 1 = কত? 0, যেটা আমার এই যে রিয়েল অ্যান্ড ইকুয়াল রুটসের যে ব্যাপারটা আছে। তাহলে এখানে যদি আমি ফর্মুলাটা যদি আমি সলিউশন করি তাহলে দেখো b² = আলটিমেটলি আমার হচ্ছে 16। তাহলে যদি আমি আন্ডার রুট করি তো এখান থেকে যদি আমি বি এর ভ্যালু বের করতে চাই তাহলে কী হয়ে যাবে? +-4 হয়ে যাবে। তাহলে উত্তর কী হবে? +-4। ক্লিয়ার? তো দেখো বলেছে ইফ দ্য নাম্বার 6484y6 ইজ ডিভিজিবল বাই 8 দেন ফাইন্ড দ্য লিস্ট ভ্যালু অফ ওয়াই। তাহলে ওয়াই এর সবচাইতে ছোটো ভ্যালু কত হবে? আচ্ছা, তাহলে কী বলছে? এই যে পুরো সংখ্যাটা আছে না, এই সংখ্যাটা কত দ্বারা ভাগ যাবে? 8 দ্বারা ভাগ যাবে। তাহলে ওয়াই এর ভ্যালু কত? দেখো আমরা ডিজিবিলিটির কিছু রুলস আমাদের এখন মুখে মুখে আমরা রিভাইজ করবো। 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে শেষ সংখ্যাটি যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে ডেফিনেটলি পুরো সংখ্যাটাই 2 দিয়ে ভাগ যাবে। আচ্ছা, যদি শেষ দুটো অঙ্ক, আমি এখান থেকে মার্ক করে দিচ্ছি, দেখো শেষ দুটো অঙ্ক মানে এই যে লাস্ট দুটো অঙ্ক সেটা যদি 4 দিয়ে ভাগ যায়
তাহলে পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যাবে। আচ্ছা, শেষ 3টে অঙ্ক দেখো, যে শেষ 3টে অঙ্ক 4/6 এই সংখ্যাটা যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে কিন্তু পুরো সংখ্যাটাই 8 দিয়ে ভাগ যাবে। শেষ 4টে অঙ্ক 8 4/6 যদি 16 দিয়ে ভাগ যায় কিন্তু পুরো এই সংখ্যাটাই 16 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তাহলে কি হলো 2 4 8 16। একটা হচ্ছে 2 এর পাওয়ার 1 হলে 2 হয়, 2 এর পাওয়ার 2 হলে 4 হয়, 2 এর পাওয়ার 3 হলে 8 হয়, আর 2 এর পাওয়ার 4 হলে 16 হয়। ক্লিয়ার? আর কি, আচ্ছা আগে এটা সলভ করে নিই। তাহলে 8 দিয়ে ভাগ যেতে হবে। 8 দিয়ে ভাগ যেতে হবে মানে কি, তাহলে আলটিমেটলি বলতে পারি শেষ 3টে সংখ্যা 8 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে 4y6 এই সংখ্যাটাকে আমার কত দিয়ে ভাগ করতে হবে, 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি এখানে ওয়াইয়ের জায়গায় সবচাইতে ছোটো যে ভ্যালুটা 1 সেটা আমি এখানে রেখে দেখবো যে ভাগ আদৌ যায় কি না। তাহলে দেখো, যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে 5 8 কত 40 হয়ে যাচ্ছে, আর 1 16 পড়ে থাকছে, তাহলে 8 2 16, তার মানে আলটিমেটলি মিলে যাচ্ছে। তো আমি দেখতে পেলাম এখানে যে ওয়াইয়ের ভ্যালু যদি আমি 1 ধরি, আর লিস্ট চেয়েছে, দেখো এখানে বলেছে লিস্ট ভ্যালু, তাহলে ওয়াইয়ের ভ্যালু যদি আমি 1 ধরি তাহলে কিন্তু টোটাল সংখ্যাটা কিন্তু 8 দ্বারা ডিভিজিবল হয়ে যাচ্ছে এবং সবচেয়ে লিস্ট নাম্বার হচ্ছে। তাহলে অপশন অ্যান্সার কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। এবার দেখো 9 দিয়ে ভাগ করার নিয়ম কি। সাপোজ 9 দিয়ে ভাগ করার নিয়ম, সাপোজ আমার কাছে একটা সংখ্যা আছে 729। কত আছে 729। এই 729 সংখ্যাটা যদি আমি ডিজিট সাম করি, ডিজিট সাম মানে কত, ডিজিট সাম মানে হচ্ছে 7 আর 2 9, 9 আর 9 18। তাহলে আমার ডিজিট সাম করার পরে কত হলো 18 হলো। আচ্ছা 18 কি 9 দিয়ে ভাগ যায়, তার মানে বলতে পারি যে এই পুরো সংখ্যাটাই কত যাচ্ছে, 9 দিয়ে ভাগ যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা আমরা যদি আরেকটা সংখ্যা দেখি, দেখো আরেকটা সংখ্যা কী হতে পারে, সংখ্যাটা তোমাকে বললাম যে বলো তো 6 5 6 1 এই সংখ্যাটা কি 9 দিয়ে ভাগ যাবে। তাহলে আমাদের প্রাথমিক কাজ কী হবে, ডিজিট সাম করা। ডিজিট সাম মানে কি, দেখো 6 এর 5 কত 11, 11 6 কত 17, 17 আর কত 18, দেখো আলটিমেটলি 18 কিন্তু হচ্ছে। তাহলে 18 কি 9 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এই যে পুরো সংখ্যাটা আছে এটা কিন্তু 9 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? তাহলে 9 দিয়ে ভাগ করার নিয়ম কিন্তু আমি বুঝে গেলাম। ওকে, এবার আমরা দেখবো 11 দিয়ে ভাগ করার নিয়ম। 11 দিয়ে ভাগ করার নিয়ম কি, আমি এখানে লিখলাম 11। ক্লিয়ার? আচ্ছা আমি একটা সংখ্যা নিলাম হচ্ছে, মনে করো 1 3 3 1। 11 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে আমাদের পেয়ার বানাতে হবে। কেমন পেয়ার বানাতে হবে, দেখো আমি যদি এখান থেকে 1/1 1-এর পরে 3 নিলাম, আর তো কোনো সংখ্যা নেই, তাহলে 1 আর 3-এর সাথে পেয়ার হচ্ছে, আর 3 আর 1-এর সাথে একটা পেয়ার হচ্ছে। দেখো এখানে যদি আমি এই 3 আর 1 যোগ করি 4 হচ্ছে, আর এই 3 আর 1 যোগ করে 4 হচ্ছে, এদের ডিফারেন্স কত 0, অর্থাৎ এই পুরো সংখ্যাটাই আমার 11 দিয়ে ভাগ যাবে। যদি আমাদের ডিফারেন্সটা 0 অথবা 11 হয় তাহলে এই টোটাল সংখ্যাটাই 11 দিয়ে ভাগ যাবে। আচ্ছা আরেকটা উদাহরণ দেখি, আমরা যদি বলি 1 4 6 4 1 এই সংখ্যাটা কি 11 দিয়ে ভাগ যায়। আচ্ছা ট্রাই করি, দেখো তাহলে পেয়ার খুঁজবো, এই 1-এর পরে একটা গ্যাপ নিলাম, তারপরে হচ্ছে এই সেমভাবে নিচের দিক থেকে দেখো এই, তাহলে যদি ওপরের পেয়ারের যোগফল করি তাহলে 6 আর 1 আর 6 7 আর 8 কত হচ্ছে 8, আর নিচের পেয়ারে যদি যোগফল করি কত হচ্ছে 8, তাহলে 8 আর 8-এর ডিফারেন্স কত 0 হয়ে গেল না। তাহলে আমি আলটিমেটলি বলতে পারি যে 1 3 3 1 টোটাল সংখ্যাটা কী হবে 11 দিয়ে ভাগ যাবে। 0 অথবা 11 আমার ডিফারেন্স আসতে হবে। ক্লিয়ার? 0 অথবা 11, ছোটো ছোটো জিনিস এগুলো মাথার মধ্যে রাখো, ক্যালকুলেশনে অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, তো দেখো নেক্সট কোশ্চেন। তো দেখো এই কোশ্চেনটা একদম সময় নেবো না, একদম ইজি অঙ্ক। দেখো রুটের মধ্যে সব কিছু আছে। দেখো 9কে যদি আমি বের করি তাহলে 3 হবে, তাহলে 19 থেকে যদি, আচ্ছা এটা রুটের মধ্যে আছে, তাহলে 19 - 3 কত 16। আচ্ছা রুটের থেকে 16 মাইনাস বের করলে কত হবে 4 হবে, তাহলে এটা 21-এর সাথে 4 যোগ করলে হবে 25 হয়ে যাবে। আচ্ছা 25-এর থেকে যদি আমি আন্ডার রুট করি তাহলে 5 হবে, তাহলে 41-এর থেকে যদি 5 মাইনাস করি তাহলে কত হবে 36 হয়ে যাবে। আচ্ছা 36 থেকে যদি আমি আন্ডার রুট করি তাহলে 6 হবে, আর 75-এর সাথে যদি আমি 6 যোগ করি তাহলে কত হবে 81 হবে। তাহলে আলটিমেটলি আন্ডার রুট 81 মানে কত, আন্ডার রুট 81 মানে হচ্ছে সমান সমান আমি বলতে পারি 9। ওকে, তো 9 উইল বি দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তো নিজে চেষ্টা করো, পুরো চেষ্টাটা নিজে করো। প্রথম কী কাজ হবে, প্রথম কাজ হবে কোশ্চেনটা নিজেকে সলভ করা। ঠিক আছে, নিজে সলভ করা, তারপর না পারলে তো দেখতে হবে ভিডিওটা। ওকে, দেখো নেক্সট কোশ্চেন। তো দেখো গ্রুপ ডি একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন টাইম আউট থেকে। দেখো কী বলেছে, সি ইজ টোয়াইস অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ এ। সি হচ্ছে এ এর দ্বিগুণ কর্মক্ষমতা। দ্বিগুণ কর্মক্ষমতা মানে কি, যদি এ একটা কাজ 2 দিনে করতে পারে তাহলে সি সেই কাজটা কদিনে করতে পারবে, 4 দিনে করতে পারবে, মানে হচ্ছে সি এর থেকে এর ক্ষমতা বেশি হবে সবসময়। হোয়াইল বি টেক্স থ্রাইস অ্যাজ মেনি ডেজ অ্যাজ সি। আচ্ছা অর্থাৎ বলেছে সি কোনো একটা কাজ যতদিনে করতে পারে বি তার থেকে 3 গুণ বেশি সময় নেয়। ওকে, এ টেক্স 10 days টু ডু দ্য ওয়ার্ক অ্যালোন। বলেছে এ ওই কাজটা সম্পূর্ণ শেষ করতে 10 দিন সময় নেয়। আচ্ছা বোঝা গেল, ইফ দে ওয়ার্ক ইন পেয়ার্স লাইক এ আর বি একসাথে একদিন করছে, তারপরের দিন বি আর সি একসাথে করছে, তারপর দিন সি আর এ করছে। বোঝা গেল? আর শুরুটা কাকে দিয়ে হয়েছে, এ আর বি দিয়ে শুরু হয়েছে, মানে এ আর বি প্রথম দিন কাজ শুরু করে দিয়েছে ওয়ার্কিং অন দ্য ফার্স্ট ডে, দেন বি সি করছে, তারপরে সি এ করছে। এইভাবে যদি কাজ করা হয় তাহলে দেখা যাচ্ছে যে সাইকেল টিল দ্য ওয়ার্ক গেটস কমপ্লিটেড, দেন হাউ মেনি ডেজ উইল দ্য রিকোয়ার্ড
টু কমপ্লিট দিস ওয়াল। এইভাবে যদি কাজ করা হয় তাহলে টোটাল কাজটা কতদিনে শেষ হবে? দেখো, প্রথম আমাদের লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে আমাদের সবচেয়ে একটা ভালো পয়েন্ট, যেটাকে আমাকে ধরতে সুবিধা হবে, সেটা হচ্ছে আমার এ বলেই দিয়েছে যে কাজটা আমাকে 10 দিনে শেষ করে, 10 ডেজ টাইম নিচ্ছে। কদিন টাইম নিচ্ছে? 10 ডেজ টাইম নিচ্ছে। ওকে, এবার দেখো এখানে ফার্স্ট কন্ডিশনে কি বলেছে, সি ইজ টোয়াইস অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ এ, অর্থাৎ সি এর থেকে দ্বিগুণ কর্মক্ষমতা। আচ্ছা, সি যদি এর থেকে দ্বিগুণ কর্মক্ষমতা হয়, তাহলে সি যেই কাজটা করবে সেটা এর হাফ দিনে করে ফেলতে পারবে, তাহলে সি কাজটা করবে 5 দিনে। আমি কি বললাম, বোঝা গেল? তাহলে তো দ্বিগুণটা হবে, তাহলে সি কাজটা 5 দিনে শেষ করছে, এ করছে 10 দিনে শেষ। দ্বিগুণ ক্ষমতা মানে কি, যে অল্প টাইমে কাজ শেষ করবে তার ক্ষমতা বেশি হবে। ওকে, নেক্সট পয়েন্ট দেখো, আর বলেছে বি টেক্স থ্রাইস অ্যাজ মেনি ডেজ অ্যাজ সি। বি কতদিন টাইম নিচ্ছে? সি এর থেকে 3 গুণ টাইম বেশি নিচ্ছে। আচ্ছা, সি যদি 5 দিন সময় নেয় কাজটা করতে, তাহলে বি কদিন সময় নেবে? 3 গুণ বেশি সময় নিচ্ছে, তো তাহলে 15 দিন লাগাবে টাইম। বোঝা গেল? 15 দিন সময় লাগাবে। এখান থেকে আমি কিন্তু প্রত্যেকে কে কদিনে কাজ করে আমি কিন্তু পেয়ে গেলাম। ক্লিয়ার? এবার দেখো, আমরা জানি কি টোটাল যে দিন আছে তাকে যদি আমরা লসাগু করি আমরা কিন্তু মোট কাজ পেয়ে যাবো। তাহলে 10, 15 আর 5-এর লসাগু কত? 30 হয়ে যাচ্ছে। লসাগু আমার কত হচ্ছে? 30 হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে 30 ইউনিট টোটাল আমার কাজ হয়ে গেল। ওকে, এবার দেখো 30 ইউনিট কাজকে যদি আমি দিন দিয়ে ভাগ করে দিলে আমি এফিসিয়েন্সি পাবো, অর্থাৎ টোটাল কাজকে যদি আমি টাইম দিয়ে ভাগ করে তাহলে তো এফিসিয়েন্সি পাবো, ক্ষমতা পাবো। 30কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে আমার এখানে কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। 30কে যদি আমি 5 দিয়ে ভাগ করি এখানে আমার কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। এটা কত হবে? 6 হবে। আর 30কে যদি 15 দিয়ে ভাগ করি আমার এখানে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। ওকে, এরকম তো ক্লিয়ার? এবার দেখো এখানে বলেছিল কাজটা শুরু করেছে কে? কাজটা শুরু করেছে এ আর বি। আচ্ছা, এ আর বি একসাথে করবে, আমি লিখলাম এখানে এ প্লাস বি। তারপরের দিন কী করছে? বি আর সি, বি প্লাস সি। তারপরের দিন করছে সি প্লাস এ। আচ্ছা দেখো, তাহলে এ আর বি, এর এফিসিয়েন্সি 3 আর বি এর এফিসিয়েন্সি 2, তাহলে 3 আর 2 কত? প্রথম দিন করছে 5 ইউনিট। তাহলে এ আর বি প্রথম দিন 5 করলো। বি আর সি মানে কত? 6 আর 2 কত? 8। বি আর সি দ্বিতীয় দিনে 8 ইউনিট করলো। আর সি আর এ মানে কত? 6 আর 3 9। তাহলে তৃতীয় দিন করলো 9 ইউনিট। টোটাল যদি আমি যোগ করি দেখো, তাহলে 9 আর 8 17 আর 5 কত? 22। তাহলে 22 ইউনিট কাজ কিন্তু 3 দিনে কমপ্লিট হচ্ছে। কত দিনে? 3 দিনে। 3 দিনে, ঠিক আছে? 3 দিনে। ক্লিয়ার? এবার দেখো টোটাল কাজ আমার 30 ছিল, তাহলে 30 থেকে যদি আমি 22 ইউনিট মাইনাস করি তাহলে কত পড়ে থাকে? এখনও কিন্তু 8 ইউনিট পড়ে আছে। ঠিক আছে? কত ইউনিট পড়ে আছে? 8 ইউনিট। আচ্ছা, আবার পরের দিন নেক্সট ডে আবার এ আর বি করবে, তাহলে এ আর বি এফিসিয়েন্সি কত? 5। টোটাল মিলে 5 ইউনিট কাজ করবে পরের দিন। তাহলে 8 থেকে যদি 5 মাইনাস হয় তাহলে কত? এখনও 3 ইউনিট পড়ে আছে। এখানে একদিন এক্সট্রা আবার যোগ হয়ে গেল, 3 আর 1 যোগ করে কত? 4 দিন হয়ে গেল। 4 দিনের কাজ কমপ্লিট হয়ে গেল। আর বাকি কত পড়ে আছে? 3 ইউনিট পড়ে আছে। কত পড়ে আছে? 3 ইউনিট। এই 3 ইউনিট যে কাজটা আছে, এই যে 3 ইউনিট কাজটা এখনও পড়ে আছে, হ্যাঁ, এই কাজটা কে করবে? পরের দিন কার পালা? বি আর সি এর পালা। আর বি আর সি এর টোটাল এফিসিয়েন্সি কত? 8। তাহলে 3কে আমি যদি 8 দিয়ে ভাগ করতে, তাহলে আলটিমেটলি 3/8 দিন, 3/8 দিন। বোঝা গেল? তাহলে আলটিমেটলি এখানে আমি পেলাম হচ্ছে 4 দিন, আর এখানে পেলাম 3/8 দিন। তাহলে আলটিমেটলি কত? 4 × 3 = 8। কী বললাম? 4 × 3 = 8। টোটাল কাজটা আমার 4 × 3 = 8 দিনে কমপ্লিট হবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে প্লাস 3/8, তাহলে কী হবে? 4 × 3 = 8। ওকে, তাহলে সঠিক উত্তর আসবে অপশন নাম্বার সি। বোঝা গেল? ওকে, আচ্ছা আরেকটু আমি অ্যাড করি। অনেকে আমাকে রিকোয়েস্ট করলো, দাদা যে ল্যাঙ্গুয়েজ তো ইংলিশে করা আছে, তুমি ল্যাঙ্গুয়েজটা পাশাপাশি বাংলাতে করো। তো আমি তাদেরকে উদ্দেশ্য বলছি যে আপাতত আমি বাংলাতে করবো না। তো যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ইংরেজিটাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে? ইংরেজিটাকে একদম ভয় পাওয়ার কারণ নেই। এখন জাস্ট শেখার পালা, শিখে যাও। ঠিক আছে? ইংরেজি বুঝি না, ইংরেজি দাদা বুঝতে পারছি না, এগুলো বাজে কথা, একদম বাজে কথা। ঠিক আছে? শুরুতে সবারই প্রবলেম হয়, বাট আমি প্রত্যেকটা কোশ্চেনকে ট্রাই করবো যতটা ভেঙে বোঝালে তোমার সুবিধা হবে বুঝতে, ততটা আমি ভেঙে বোঝাবো। ঠিক আছে? মানে আমার উদ্দেশ্য থাকবে তোমাকে ইংরেজির মানে পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া। ঠিক আছে? সুন্দর করে বুঝিয়ে দেবো, তোমার বুঝতে কোনো সমস্যা হবে না। ওকে, ইংরেজি নিয়ে কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। যারা একেবারে ইংরেজিতে 0 মার্কা তাদের কোনো সমস্যা হবে না। একদম ইজি ল্যাঙ্গুয়েজ, মোটামুটি 1 মাস প্র্যাকটিস করলে কোনো সমস্যা হবে না ইংরেজিতে। ক্লিয়ার? তো চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের একটা কোশ্চেন আছে পলিগন থেকে। কী বলেছে? ফর এ রেগুলার পলিগন দ্য সাম অফ দ্য ইন্টেরিয়ার মানে কি? অন্তস্থ কোণ ইজ 200% মোর দ্যান দ্য সাম অফ ইটস এক্সটেরিয়ার। অর্থাৎ এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের যে যোগফল তার থেকে ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের যোগফল 200% বেশি। ঠিক আছে? ইচ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল অফ দ্য পলিগন মেজার্স এক্স। যদি প্রত্যেকটা ওই পলিগনের ইন্টেরিয়ার অর্থাৎ অন্তস্থ কোণ x ডিগ্রি হয় তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তাহলে এক্সের ভ্যালু কত হবে? দেখো সিম্পল কী বলেছে, একটা আমি লিখবো ইন্টেরিয়ার, আরেকটা লিখবো নিচে এক্সটেরিয়ার। এই পুরো ব্যাপারটাকে অলরেডি ডিসকাস করে দিচ্ছি। এই জন্য বলি যারা অলরেডি প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখে, মানে ভিডিওগুলো দেখেনি, অবশ্যই যেন দেখে আসে, কারণ সমস্ত কোশ্চেন তার পাশাপাশি ফর্মুলা সব কিছু বলা হয়ে গেছে। দেখো এখানে কী বলেছে? ইন্টেরিয়ার অ্যাঙ্গেল 200% মোর। তাহলে কার থেকে? এক্সটেরিয়ার থেকে। আচ্ছা, আমি এক্সটেরিয়ারকে যদি আমি এক্স ধরি,
200% মানে কি? আচ্ছা এক্সটেরিয়র কেমন ধরবো? 100 এক্স ধরবো, ঠিক আছে, বা 100 ধরবো, 100 ধরতে পারি, 100 ধরলাম, ঠিক আছে। তাহলে ইন্টেরিয়র কত হবে? 200% মোর মানে কত? 100 200% কত হয়? আলটিমেটলি 200ই হয়, 200 + 100 300 হয়ে যাবে, বোঝা গেল? কত হবে আলটিমেট ইন্টেরিয়র কত হবে? 300। তাহলে আমি যদি রেশিও বের করি, দেখো রেশিও যদি বের করি কত হবে? 3:1 হয়ে যাচ্ছে, বুঝতে পারলাম রেশিও। তাহলে ইন্টেরিয়র আর এক্সটেরিয়র রেশিও হয়ে যাচ্ছে আমার 3:1, ক্লিয়ার? আর এই যে আমি ইন্টেরিয়ার এক্সটেরিয়র কথাটা বলছি, এগুলো কি? এটা কিন্তু বলে দিয়েছে এখানে সাম অফ অল, ঠিক আছে, সমস্ত ইন্টেরিয়র অ্যাঙ্গেলের যোগফল। আচ্ছা আমরা জানি এক্সটেরিয়র অ্যাঙ্গেল এর একটা বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি সর্বদা কত হয়? 360 ডিগ্রি হয়। একটা বহুভুজের বহিস্থ কোণের যোগফল সবসময় 360 ডিগ্রি হয়। তাহলে এখানে বহিস্থ কোণ কত আছে? 1 আছে না? তাহলে আমি বলতে পারি যে এই যে 1-এর ভ্যালুটা এটা তো 360, তাই কি না? 360 ডিগ্রি। এবার আমাকে ইন্টেরিয়র বের করতে হবে। তাহলে 1-এর ভ্যালু যদি 360 হয়, তাহলে 3-এর ভ্যালু কত হবে? 3 × 360। তাহলে আলটিমেটলি কী বলতে পারি? 1080 গুণ করে দেখো 1080 হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি যে টোটাল ওই পলিগন, ওই বহুভুজটার অন্তস্থ কোণের সমষ্টি কত? 1080। এবার বলেছে যে প্রত্যেকটা অন্তস্থ কোণ কত। আচ্ছা আমরা অন্তস্থ কোণ বের করার, অন্তস্থ কোণের সমষ্টি বের করার ফর্মুলা কি জানি? মনে আছে? সেটা হচ্ছে n-2 × 180, তাই না? এটাই তো, আমি তো জানি না যে ওই বহুভুজের কতগুলো বাহু আছে, আমি ধরে নিলাম n সংখ্যক বাহু আছে। সাপোজ ত্রিভুজের 3টে বাহু, 3 - 2 কত হয়? 1 × 180 কি? 180। তাহলে আমরা জানি তো ত্রিভুজের 3টে করার সমষ্টি 180। সাপোজ চতুর্ভুজ 4টে বাহু, 4 - 2 কত হয়? 2। 2-এর সাথে 180 গুণ করলে কত হবে? 360 হবে। আমরা জানি না এটা চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি 360 হয়। তাহলে বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি যদি আমাকে বের করতে হয়, ফর্মুলা কি? n-2 × 180, যেটা সমান সমান আমাকে অন্তস্থ কোণের সমষ্টি কত আছে? 1080 দেওয়া আছে, 1080। তাহলে এখান থেকে আমি যদি এই শূন্য কাটি, 18 দিয়ে যদি কাটি, দেখো 9 দিয়ে যদি কাটি, 9 দুগুণে 18, 9 দিয়ে কাটলাম 9 × 9 18, 2 দিয়ে কাটলে 6। তাহলে আলটিমেটলি n-2 সমান কত হচ্ছে? 6 হয়ে যাচ্ছে, তাই কি না? তাহলে n সমান আলটিমেট কত হচ্ছে? 8 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ওই বহুভুজের বাহু সংখ্যা কত? 8টা। তাহলে 8টা বাহুবিশিষ্ট বহুভুজ। এবার বলেছে 8টা বাহুবিশিষ্ট বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি 1080 আমি পেয়ে গেলাম। প্রত্যেকটা চেয়েছে, তাহলে প্রতিটি অন্তস্থ কত হবে? প্রতিটি অন্তস্থ কী লিখবো আমি? অতএব ইজ ইন্টেরিয়র অ্যাঙ্গেল কী হয়ে যাবে? 1080কে আমরা 8 দিয়ে ভাগ করবো, কারণ 1080 তো 8টা বাহুবিশিষ্ট বহুভুজের অন্তস্থ সমষ্টি, ভাগ করলে কত হবে? 8-কে 8, 2 28, 4 7 28, 0 140, ক্লিয়ার? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি। ওকে, তাছাড়া আমি যেই পয়েন্টগুলো বলেছি সেগুলো বলে দিই। তাহলে কী বললাম? একটা হচ্ছে তোমার কোনো একটা বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি হয়। তারপর হচ্ছে তোমার আরেকটা কী বললাম? যে তোমার অন্তস্থ কোণের সমষ্টি বের করতে গেলে কী করতে হয়? n-2 করে তার সাথে 180 গুণ করতে হয়, ঠিক আছে। আর একটা বহুভুজের কর্ণের ফর্মুলা মনে আছে? কর্ণের ফর্মুলা কী হয়? কর্ণ সমান হয়ে যায় n × n-3/2 হয়ে যায় কর্ণ, বহুভুজের কর্ণ বের করতে গেলে। আর যদি বহুভুজের তোমার বহিস্থ কোণ, আচ্ছা কোনো একটা বহুভুজের অন্তস্থ কোণ প্লাস বহিস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তারপরে হচ্ছে গিয়ে তোমার কোনো একটা বহুভুজের যদি বহিস্থ কোণ তোমার 60 ডিগ্রি দেওয়া থাকে, যদি কোনো একটা বহুভুজের বহিস্থ কোণ 60 ডিগ্রি দেওয়া থাকে এবং চাই যদি যে কতগুলো বাহু আছে, তাহলে টোটাল আমরা জানি বহিস্থ কোণের সমষ্টি 360 হয়। তাকে যদি আমি 60 দিয়ে ভাগ করি, তাহলে আমার কী হয়ে যাবে? 6টা বাহু হয়ে যায়, ঠিক আছে। আবার উল্টোটা হয় যে 360 ডিগ্রি আমি জানি যে টোটাল বহিস্থ কোণের সমষ্টি, তাকে যদি আমি বাহু সংখ্যা দিয়ে ভাগ করি, 6 দিয়ে ভাগ করি, তাহলে কাটাকাটি করলে 60 হয়, 60 ডিগ্রি আমার বহিস্থ কোণ হয়। আর 60 ডিগ্রি যদি বহিস্থ কোণ হয়ে যায়, তখন আমরা 180 থেকে যদি 60 মাইনাস করি, তাহলে প্রত্যেকটা অন্তস্থ কোণ 120 ডিগ্রি হয়ে যায়, তাই কি না? এগুলো তো অলরেডি আমরা পড়ে ফেলেছি সব কিছু, তাই না? তো এগুলো রিভিশন করতে হবে বারবার, ক্লিয়ার? তো দেখো নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন দেখো, হাউ মেনি কিউবিক সেমি অফ ওয়াটার ক্যান বি হেমিস্ফিয়ারিক কন্টেনার অফ রেডিয়াস 7 সেমি হোল্ড? আচ্ছা প্রথমত আমাকে জানতে হবে হেমিস্ফিয়ার বাউল। হেমিস্ফিয়ার কন্টেনার মানে কি? যেটা হচ্ছে অর্ধগোলক, গোলক আর অর্ধগোলক। গোলককে আমরা বলবো স্পেয়ার, আর তোমার হেমিস্ফিয়ারকে বলবো অর্ধগোলক। আচ্ছা গোলকের আমি বলেছি, রিভিশন করো, গোলকের যদি আমি বলি আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি? 4πr²। আচ্ছা অর্ধগোলকের আয়তন কত? 2/3 পাই আর কিউব। যদি বলে অর্ধগোলকের পৃষ্ঠতল কত হবে? তাহলে 3πr²। অর্ধগোলকের সমগ্র তল বললে হচ্ছে 3πr², আর যদি বলে অর্ধগোলকের পৃষ্ঠতল তাহলে হবে 2πr², ক্লিয়ার? তো আমাদের এখানে যেটা হচ্ছে অর্ধগোলকের ভলিউম বের করতে হবে। কেন ভলিউম বের করতে হবে? কারণ আমাকে বলেছে কতটুকু ওয়াটার আছে, আর তখন ওয়াটার চায়, তাহলে আমার সবসময় সেক্ষেত্রে আমাদের ভলিউম বের করতে হয়। আর ভলিউমের ফর্মুলা কি? 2/3 × πr²। r³ কত দেওয়া আছে? 7 দেওয়া আছে না? 7 × 7 × 7। তাহলে পাই মানে তো 22-এর 7, একবারে লেখা উচিত ছিল। তাহলে দেখো আমি এখানে কী লিখলাম? পাই মানে হচ্ছে
22-এর সাথে একবারে লিখে দিলাম। তাহলে এই 7 যদি 7 সাথে কেটে দিই তাহলে আলটিমেটলি কী হচ্ছে দেখো, গুণ করলে কত হবে, 7 সাথে 49, 49 দুগুণে হচ্ছে 98, 98 দুগুণে কত হয়, 98 গুণ 22, তার নিচে 3, ক্যালকুলেশনটা করো কত হয়। তো দেখো 98কে যদি 2 দিয়ে করে হয়ে যাবে 196, আর 196-এর সাথে 11 গুণ মানে কত, 196-এর সাথে 11 গুণ করবো 196, 196, তাহলে 6, 5, 1, 2, 2, 1, 5, 6, 2, 1, 5, 6, একে আমার কত দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করতে হবে। দেখা যাক 2, 1, 5, 6কে 3 দিয়ে ভাগ করে 3 সাথে 21, আমার অবশিষ্ট থাকছে নিচে 5, 3 1 3, অবশিষ্ট থাকছে 2, 26, আর 3 8 24, অবশিষ্ট কত 2, আর 2/3 মানে কত 6.7, তাহলে 718.67 আছে। তাহলে অপশন নম্বর 4 উইল বি দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তাহলে গোলক আর অর্ধগোলকের কিন্তু ফর্মুলা আমাদের রিভাইজড হয়ে গেল। আয়তন 3.5 পাইয়ের কিউব, আর অর্ধগোলকের ক্ষেত্রে 2/3 পাইয়ের কিউব, আর গোলকের হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাইয়ের স্কোয়ার, আর অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাইয়ের স্কোয়ার, আর অর্ধগোলকের সমগ্রতলের পাশাপাশি একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয় সেটা হচ্ছে 2 পাইয়ের স্কোয়ার। ক্লিয়ার? 2 পাই আর স্কোয়ার। কিন্তু গোলকের দুটো ফর্মুলা, ভলিউম আর হচ্ছে গিয়ে সমগ্রতল, কিন্তু অর্ধগোলকের সমগ্রতল, পৃষ্ঠতল প্লাস ভলিউম, 3টে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। দেখো এখানে বলেছে এই পুরোটার ভ্যালু বের করতে। দেখো এই পুরোটার ভ্যালু বের করার আগে আমাকে দেখতে হবে, দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে আছে 1 - x, এখানে আছে 1 + x, তাহলে একটা যদি a - b আর a + b আমরা কি জানি স্কোয়ার - b স্কোয়ার, তাহলে আমার মেইন ফোকাস থাকবে আগে এই অংশের কাজটুকু করা, তাই তো, এই অংশের কাজটুকু আগে করবো। দেখো তাহলে এইটুকুর কাজ যদি আমি আগে করি, দেখো 1/1, তাহলে আমি কি লিখতে পারি, এখানে লসাগু আমার কী হয়ে যাবে, a + b × a - b মানে কি স্কোয়ার - b স্কোয়ার, স্কোয়ার মানে কি 1 স্কোয়ার 1, 1 স্কোয়ার মাইনাস x স্কোয়ার। ঠিক আছে, আরেকটা স্টেপ করবো নাকি, না এটা স্টেপ করে দিই। আচ্ছা লিখে দিলাম 1 - x, আচ্ছা একটা 1 + x। ক্লিয়ার? এবার দেখো 1 - x, 1 - x কমন ছিল, তাহলে আলটিমেটলি এটা পরে দেখলো 1 + x, আর এখানে 1 + x, তাহলে আলটিমেটলি বলতে 1 + x তার হোল স্কোয়ার, মাঝখানে মাইনাস, এইটার সাথে এটা চলে গেল 1 + x, তাহলে 1 মাইনাস, তাহলে আলটিমেটলি 1 - x তার হোল স্কোয়ার। আচ্ছা এটা আমরা কী জানি, a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার মানে আমরা কী জানি বলো তো, 4ab জানি। কী জানি? 4ab, আমি কিন্তু লিখেছি এটা 4ab, তাহলে 4 হয়ে গেল, a মানে কত 1, আর b মানে কত x, তাহলে বাই a + b × a - b, এটা আমি লিখতে পারি এবার 1 - x স্কোয়ার, তাই তো। তাহলে এখানে কী হলো 4x, আলটিমেটলি কী হলো, আলটিমেটলি হলো 4x / 1 - x স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আমি এই অংশটুকুর কাজ করে পেলাম এইটুকু। ওকে, এবার দেখো এই অংশের কাজ করবো। দেখো তাহলে আমি একটা পেলাম কত, একটা পেলাম 4x / 1 - x স্কোয়ার, এটুকু পেলাম। তার সাথে আমি এই অংশটুকু জোড়াবো, দেখো প্লাস 4x / 1 + x স্কোয়ার। সেমভাবে দেখো একই রকম দেখো নিচে চলে আসছে, একটা হচ্ছে a + b, একটা a - b, তাহলে স্কোয়ার - b স্কোয়ার, স্কোয়ার - b স্কোয়ার। আচ্ছা আরেকটা স্টেপ করি, তাহলে 1 - x স্কোয়ার, এটা লসাগু 1 + x স্কোয়ার হয়ে গেলো লসাগু, তাহলে 1 - x স্কোয়ার, 1 - x স্কোয়ার কমন চলে গেলো, উপরে পড়ে হলো 4, আর হচ্ছে 4x আর 1 + x স্কোয়ার, গুণ করলে কত 4x × 1, 4x + 4x × x স্কোয়ার, তাহলে 4x³ আচ্ছা মাঝখানে প্লাস রয়েছে, এই যে 1 + x স্কোয়ার, এখানে 1 + x স্কোয়ার কমন চলে গেল, বাকি থাকলো 1 - x স্কোয়ার, যার সাথে 4x এর গুণ হবে, তাহলে 4x × 1 আলটিমেটলি কী হবে 4x, ভিতরে মাইনাস আছে, মাইনাস 4x × x স্কোয়ার 4x³। এখান থেকে যদি আমি কাটাকাটি করি 4x³ 4x³ কেটে গেল, আলটিমেটলি আমি কী বলতে পারি, বলতে পারি আমি উপরে আছে আমার 8x, আর নিচে আছে কি a + b × a - b মানে কি স্কোয়ার - b স্কোয়ার, স্কোয়ার মানে কত 1, আর b স্কোয়ার মানে কি x স্কোয়ার তার হোল স্কোয়ার মানে x⁴। ক্লিয়ার? তাহলে আলটিমেটলি দেখো আমি এই দুটোর কাজ করে এইটুকু পেলাম। তাহলে আর কি পড়ে আছে, আর কিন্তু আমার দেখো এইটুকু পড়ে আছে, এই অংশটুকু পড়ে আছে, এটুকুর সাথে এটুকু সলভ করতে হবে। দেখো হলো, এবার দেখো তুমি কী লিখবো, দেখো এর সাথে ডিরেক্ট আমি করে দিচ্ছি, এক সেকেন্ড। এবার দেখো এই যে আমি 8x / 1 - x⁴ পেলাম, তার সাথে আমার এই অংশ গুণ যোগ করতে হবে, প্লাস 8x³ / 1 - x⁴। ঠিক আছে, খুব ভালো একটা অঙ্ক, খুবই সুন্দর।
একদম ইজি, ভয়ের কোনো কারণ নেই। দেখো স্টেপ বাই স্টেপ দেখো, নিচে আবার দেখো চলে আসছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। না না না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসেনি, এখানে দুটো দেখো সেম জিনিস। তাহলে আমি লিখতে পারি 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4টাই আমার লসগু হয়ে গেল। তাহলে এখান থেকে উপরে আমার 8x পড়ে থাকলো প্লাস 8x টু দি পাওয়ার কিউব পড়ে থাকলো। উপরে যদি আমি 8x কমন নিয়ে নিই, দেখো উপরে থাকবে আমার কি এ, উপরে থাকবে হচ্ছে এক সেকেন্ড 1 প্লাস এক্স স্কোয়ার, তাই কি না? আর নিচে কি 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি এটাকে যদি একটু ভাঙিয়ে লিখি, কি লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার আর হচ্ছে কি 1 প্লাস এক্স স্কোয়ার। খুললাম আমি, কেন খুললাম দেখো, কারণ আমি এটা কাটতে পারবো, এটা আমার কাটা যাচ্ছে, দেখো কাটা যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমার কী পড়ে থাকছে, আলটিমেটলি আমার সব কিছু সমাধান করার পরে দেখা যাচ্ছে 8x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার পড়ে থাকছে। ক্লিয়ার? যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। অপশানে আছে 8x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, 8x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আমার অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? কোশ্চেন দেখো, এখানে আমাদের মিন দিয়েছে 28.5 আর মিডিয়ান দিয়ে আছে 32.32, মোট কত? আচ্ছা, মিন মিডিয়ান মোটের ফর্মুলা কী ছিল? আমরা কি জানি, মোট সমান সমান জানি কি সমান সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন, তাই জানি কি না? এটা আমাদের ফর্মুলা, আমরা ওটা জানি। হলো? তাহলে দেখো এখানে আমাদের কী দিয়ে আছে, মোট আমাদের বের করতে বলেছে। তাহলে মোট সমান সমান কী হবে, মোট সমান সমান হয়ে যাবে 3 মিডিয়ান মানে কত, মিডিয়ান আমাদের কত 32 দেওয়া আছে, তাহলে 32 গুণ 3 কত হয় 96 মাইনাস 2 মিন। আচ্ছা, একটা মিন হচ্ছে 28.5, তো 28.5 সাথে 2 গুণ করে কত হবে, 28 গুণ 56, 57, 57। তাহলে আলটিমেটলি 96 থেকে 57 মাইনাস করলে হয়ে যাবে আমার হচ্ছে 9639। ওকে, 39 উইথ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। তো দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে, এ অ্যান্ড বি স্টার্ট মুভিং অ্যাট দ্য সেম টাইম টুয়ার্ডস ইচ আদার ফ্রম পয়েন্ট এক্স অ্যান্ড ওয়াই। আচ্ছা, রেসপেক্টিভলি আফটার মিটিং অন দ্য ওয়ে এ অ্যান্ড বি টুক 5.4 hours and p hours respectively to reach y and x respectively. If the speed of b is 50% more than that of a, then what is the value of p? অর্থাৎ এখানে সবার আগে যেটা দেখবো সেটা হচ্ছে আমার এ এর স্পিড আমি যদি ধরে নিই 100, তাহলে বি হয়ে যাবে আমার কত, বি হয়ে যাবে 150। বি তো 50% এর থেকে বেশি, তাহলে 150 হয়ে যাবে। আচ্ছা, লাস্ট লাইনটা থেকে আমি এই মানেটা বের করলাম। ওকে, এবার দেখো মানেটা আমি বুঝি, এ আর বি দুটো পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে, একটা পয়েন্ট হচ্ছে এক্স, একটা পয়েন্ট হচ্ছে ওয়াই। আচ্ছা, তারা দুজন যখন একে অপরের বিপরীত দিকে যায়, তখন একটা যে মাঝখানে যে কোনো নির্দিষ্ট একটা জায়গায় তারা মিট করার পরে তাদের ফাইনাল ডেস্টিনেশনে একজন 5.4 আওয়ার্সে পৌঁছায় আর একজন পি আওয়ার্সে পৌঁছায়। এখন জিজ্ঞেস করেছে পি এর ভ্যালুটা কত। ক্লিয়ার? এইবার যে জিনিসটা বলবো সেটা মনে রাখবে, কি যখন এমন কন্ডিশন থাকবে বা কোশ্চেন এমন চাইবে যে একটা নির্দিষ্ট দূরত্ব দুজন ব্যক্তি বিপরীত দিক থেকে এসে আসছে, একটা নির্দিষ্ট দূরত্ব মানে ধরলাম এই যে এই পাশ থেকে একজন যাচ্ছে আর এই পাশ থেকে একজন যাচ্ছে বিপরীত দিক থেকে, তারা মিট করছে একটা নির্দিষ্ট পয়েন্টে, এই পয়েন্টটা তারা মিট করছে। ঠিক আছে, এবার ধরলাম একজন এদিকে যাচ্ছে, এখানে যেই টাইমে মিট করছে, তারপরে এই বাকি ডিস্টেন্সটা যেতে একটা টাইম লাগাচ্ছে, আর এই পাশ থেকে যে আসছে মিট করার পরে এই দিক যেতে একটা নির্দিষ্ট টাইম লাগাচ্ছে। সেক্ষেত্রে দেখো, তাই তো বলেছে, আমরা যদি এখানে দেখো ধরে নিলাম সেই ডিস্টেন্সটা, এই পয়েন্টটাকে আমি ধরলাম এক্স পয়েন্ট, এই পয়েন্টটাকে আমি ধরে নিলাম ওয়াই পয়েন্ট। মনে করো এদিকে যাত্রা শুরু করেছে এ, আর বি এদিক থেকে আসছে, এরা মনে করো মিট করেছে কোন জায়গাটায়, ওরা মনে করো মিট করেছে ঠিক এই পজিশনটাতে মিট করেছে। তাহলে কি এ তো এই পথে যাচ্ছে, যাওয়ার এই মিট করার পরে বাকি যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা এ কতটুকু সময় কভার করছে, এ কভার করছে হচ্ছে তোমার 5.4 আওয়ার্সে। এই ডিস্টেন্সটা কে কভার করছে, এ কভার করছে, কারণ মিট করার পরে। আর ওয়াই এইখানে মিট করার পরে এর সাথে এই ডিস্টেন্সটা কভার করছে কত, পি আওয়ারে। এটাও আওয়ার্স, এটাও আওয়ার্স। বোঝা গেল? এবার দেখো এখান থেকে আমরা কি করব, এটা লিখে নিলাম। দেখো একে ধরে নিলাম এ T1 টাইম নিয়ে যাচ্ছে মিট করার পরে, সেটা হচ্ছে 5.4 আওয়ার। আর কি আমি ধরলাম এ এর S1 স্পিড, সেটা সমান কত আছে, S1 স্পিড এর কত 100x হলো, এটা আমরা এ পেলাম। তারপর দেখো বি ধরলাম,
বি বিট করার পরে T2 গতিবেগ নিয়ে যাচ্ছে, T2 টাইম নিয়ে যাচ্ছে, মানে মিট করার পরে T2 টাইমে ডেস্টিনেশনে পৌঁছাচ্ছে। আর T2 টাইম সবসময় আমি কী জানি, বি জানি, বি আওয়ার্স। ভালো করে জায়গাটা বুঝতে হবে। আর বি এর S2 মানে কি, আমি S2 ধরলাম, বি এর S2টা কি, স্পিড। বি এর স্পিড কত জানি আমি, বি এর স্পিড কিন্তু আমি জানি 150 x, ঠিক আছে, এটা কিন্তু স্পিড। ওকে, এটা আমি কী জানলাম, বি জানলাম। এইবার দেখো এখানে যে ফর্মুলাটা আমরা ইউজ করবো, দেখো এবার দেখো এখানে যে ফর্মুলাটা আমরা ইউজ করবো সেটা কি, S2 বাই S1 সমান সমান রুট ওভার T1 বাই T2। দেখো এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা ফর্মুলার মধ্যে পড়ে যাচ্ছে। কখন এই ফর্মুলাটা ইউজ হয়, এক সেকেন্ড, সেট, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দিলাম, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট ফর্মুলা। তো দেখো কী করলাম, এইখানে দেখো S2-র সাথে T1-এর সম্পর্ক করেছে, আর S1-এর সাথে T2-র সম্পর্ক করেছে। আর T1 আর T2 টাইমটা কিন্তু দেখো আন্ডার রুটের মধ্যে আছে, এটা কিন্তু ভালো করে দেখো, S2 বাই S1 T1 বাই T2, আর T1টাও টাইমটা কিন্তু আন্ডার রুটের মধ্যে আছে। এবার আমি যদি ভ্যালুগুলো এখানে বসাই, দেখো এই ভ্যালুগুলো বসাই, S2 কত জানি আমি, S2 আমি জানি 150 x, লিখে দিলাম এখানে 150 x হলো। S1 কত জানি, S1 জানি আমি হচ্ছে 100 x আন্ডার রুট। T1 কত জানি 5.4, আর T2 কত, বি, ঠিক আছে। এখান থেকে তুমি কাটি 50 দিয়ে এক্সেস কেটে দিলাম, আলটিমেটলি উপরে থাকলো 3, নিচে থাকলো 2, ঠিক আছে। আর বোথ সাইডে যদি আমি স্কোয়ার করি, অর্থাৎ আমি যদি এই পাশেও স্কোয়ার করি আর এই পাশেও যদি স্কোয়ার করি, তাহলে দেখো স্কোয়ারটা উঠে যাবে। তাহলে এই পাশে যদি আমি স্কোয়ার করি, 3 3 হয়ে যাবে 9, আর 2 2 হয়ে যাবে 4, আর এই পাশে আলটিমেটলি কী হবে 5.4 বাই বি পড়ে থাকবে। ওকে, এখান থেকে তুমি যদি কাটাকাটি করো, দেখো 6 9 54.6, তাহলে আলটিমেটলি বি সমান সমান 4 6 24 মানে 2.4 আমার সঠিক উত্তর হয়ে গেল। ক্লিয়ার? তো এই ছিল এই অঙ্কটা, খুবই সুন্দর অঙ্কটা, ভীষণ ইম্পর্ট্যান্ট। চলো দেখা যাক নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই অঙ্কগুলো তো টাইম নেব না আমরা বেশি। দেখো কী বলেছে, সঞ্জয় ইজ 25 ইয়ার্স ওল্ডার দেন হিজ সন। আমি সনের এজ ধরলাম এক্স, তো স্পিডে করলে তো করাই যায়, সনের এজ ধরলাম এক্স, তাহলে সঞ্জয় কত হবে, সঞ্জয় হয়ে যাবে আমার এক্স প্লাস 25। কেন কি, সঞ্জয়ের বয়স তার ছেলের বয়স থেকে কত বছর বেশি, 25 বছর বেশি। আর সঞ্জয়ের স্ত্রী অর্থাৎ হচ্ছে তোমার সঞ্জয়ের স্ত্রীর বয়স 65 বছর, তাহলে এবং তাদের ওভারঅল তোমার 3 জনের বয়সের গড় হচ্ছে 58। তাহলে আমি এখান থেকে কী বলতে পারি, দেখো তাহলে ছেলের বয়স কত, ছেলের বয়স হচ্ছে এক্স, বাবার বয়স হচ্ছে এক্স প্লাস 25, আর মার বয়স কত, মার বয়স হচ্ছে 65 বছর। এই 3 জনের বয়সকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে তো গড় পাবো, সেটা সমান সমান কত 58, তাই কি না, 58 হবে। তাহলে এখান থেকে তুমি যদি এক্সের ভ্যালু বের করো, তাহলে কিন্তু সেটাই হচ্ছে আমার সন। তো এইটা আমি আনসারটা বের করছি না, এটা তোমাদের কাজ, এক্সের ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে আনসার হয়ে যাবে। ক্লিয়ার? আমাকে কমেন্ট বক্সে জানাও 10 নম্বর দাগের আনসার কী হবে। ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেন। কী বলেছে দেখো, 4 বেলস রিং অ্যাট ইন্টারভেলস 4 মিনিটস, 8 মিনিটস, 12 মিনিটস অ্যান্ড 24 মিনিটস রেসপেক্টিভলি। মানে 4টে বেল প্রথম একবার বাজলো, তারপরে প্রথম বেলটি 4 মিনিট পর, প্রথম বেলটি 4 মিনিট পর বাজলো, তারপরের বেলটি 8 মিনিট পর বাজলো, তারপরের বেলটি 12 মিনিট, এইভাবে 24, 4টে বেল 4টে টাইম ইন্টারভেল নিয়ে বাজে। বলেছে তারা যদি একসাথে 12টার সময়, দুপুর 12টার সময় বেজে থাকে, তাহলে হাউ মেনি টাইমস আফটার 12টা 12 noon উইল অল দ্য 4 বেলস রিং টুগেদার। তাহলে 12টার পরে রিং টুগেদার নেক্সট 4 আওয়ার্স, মানে 12টার পরে 4 ঘন্টা পরে, 12টার 4 ঘন্টা পরে ওই 4টের যে তোমার ঘন্টা আছে কতবার একসাথে বাজবে, কত। তো এই ধরনের অঙ্ক আমরা কী করবো, সরাসরি যে ইন্টারভেলগুলো আছে সেগুলো আমরা লসাগু করবো। কার লসাগু হবে 4, ঠিক আছে, 4 8
12 আর 24 লসাগু হবে। 4 আর 12 আর 24 লসাগু কত? সিম্পল, 4 আর 12 24, 24 লসাগু, তাহলে 24 লসাগু। 24 হচ্ছে আমার কী হচ্ছে? এলসিএম হচ্ছে, কী হচ্ছে? এলসিএম লসাগু। এলসিএম মানে কি 24 মিনিট পর পরে, কিন্তু 24 মিনিট পর পর তারা একত্রে বাজবে, 24 মিনিট পর পর তারা একত্রে বাজবে। ক্লিয়ার? 4টি ঘন্টা প্রত্যেক 24 মিনিট অন্তরে গিয়ে যেটা লসাগু সেই অন্তরে গিয়েই হচ্ছে গিয়ে একত্রে বাজবে। এবার 4 ঘন্টায় কতবার বাজবে বলেছে? 4 ঘন্টা মানে কত? 4 গুণ 60 মানে মিনিটে নিয়ে আসলাম, 240 মিনিট হয়ে গেল আমার। এটা কী হয়ে গেলো? মিনিট হয়ে গেল, মিনিট, ঠিক আছে, মিনিটস হয়ে গেল। তাহলে 240 টোটাল আমার মিনিট বেরোলো। তাকে যদি আমি 24 দিয়ে ভাগ করি, তো 24 মিনিট অন্তর অন্তর, তাহলে মোট কবার? মোট 10 বার একত্রে বাজবে কি না? 10 বার, তাই কি না? ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর 10 হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, টাইম হয়ে যাচ্ছে, আর অনেক কিছু সলভ করতে হবে। দেখো স্পিড বাড়াও। দেখো এখানে যদি আমরা সলভ করি, এটা দেখো এক্স স্কোয়ার, এটা মাইনাস, দেখো 2ab আছে, এখান থেকে বি স্কোয়ার বের করে নেবো। তাহলে দেখো এখানে যদি আমি করি, তাহলে আমি এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 এ হচ্ছে এক্স, যেহেতু 4x আছে, 4x ইন্টু বিকে আমি ধরলাম 2 প্লাস বি স্কোয়ার মানে কত? 2 দুগুণে 4, ওকে, প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, আচ্ছা এখানে 8ও আছে, প্লাসে থাকবে, তাহলে প্লাস 2 এ কত? এ তো ওয়াই, আর আর ওয়াই 2y সাথে কত গুণ করলে 8 হবে? 4, তাহলে বিটাকে ধরলাম 4 প্লাস 4 স্কোয়ার কত? 16, বি স্কোয়ার মানে 16। এবার দেখো এইখানে এই যে 16 আর এখানে 4 যোগ করলে 20 হচ্ছে না? দেখো ফর্মুলায় পড়ে গেল। কী ফর্মুলায় পড়লো? দেখো এটা হয়ে গেল আমার এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার, আর এখানে হয়ে গেল ওয়াই প্লাস 4 তার হোল স্কোয়ার সমান সমান 0। 0 ছিল না? 0। তাহলে এখান থেকে যদি এটা 0 হয় স্কোয়ার আকারে সমান সমান দিয়ে, তাহলে আলটিমেটলি বলতে পারি এক্স মাইনাস 2 সমান সমান 0, আবার ওয়াই প্লাস 4 সমান সমানও 0। এখান থেকে পেয়ে যাবো এক্সের ভ্যালু 2, এখান থেকে পেয়ে যাবো ওয়াই ভ্যালু -4। ওকে, এবার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার যদি 2 হয়, তাহলে 2 দুগুণ কত? 4 হয়ে গেল, আর ওয়াই স্কোয়ার কত? ওয়াই ভ্যালু তো 4, 4 স্কোয়ার কত? আলটিমেট 16, কারণ মাইনাস হবে প্লাস হবে, 16 কত? 20। আলটিমেটলি সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর যাবে 20। অপশন নম্বর সি উইল বি দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। তো দেখো এটা একটা সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন। সিম্পল ইন্টারেস্ট কি? সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে যেটা হচ্ছে যে শুধুমাত্র সুদের উপর সুদ না, সুদের উপর সুদ হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টে আমরা যখন অঙ্ক করবো তখন আমরা 100 আমরা ধরে নেবো হচ্ছে আসল টাকা। যদি আমি 100 টাকাটাকে আসল ধরি, সাপোজ আমি 100 টাকাটাকে আসল ধরলাম, মনে করি আমার 5% রেট হারে সুদ দিচ্ছে। কত পার্সেন্ট? 5%। কত বছরের জন্য দিচ্ছে? 4 বছরের জন্য। তাহলে আলটিমেটলি 100 টাকা 4 কত? 20 টাকা কিন্তু আমার সুদ হবে। 6% হারে 5 বছরের জন্য মানে কত? 5 ছক 30, 100 দিয়ে 30 টাকা সুদ পাবে। ক্লিয়ার? অর্থাৎ রেট অফ ইন্টারেস্টের সাথে আমরা যদি টাইম গুণ করি, আমরা কিন্তু সরল সুদ পেয়ে যাবো। ক্লিয়ার? এখানে দেখো আমাকে দেওয়া আছে এত বছরের সাথে এত পার্সেন্ট ইন্টারেস্ট, তাহলে এটা যদি আমি পরস্পর গুণ করি, 4 5 20 আর 2 22/5, এই 22/5-এর সাথে যদি আমি 9.5 গুণ করি, তাহলে তো তোমার ইন্টারেস্ট চলে আসবে, এটাই তো আমার ইন্টারেস্ট হয়ে যাবে, তাই কি না? তাহলে যদি আমি ক্যালকুলেট করি, দেখো দশমিক তুলে দিলাম, 10 নিয়ে আসলাম, 5 19 95, 19 দিয়ে যদি আমি কাটাকাটি করি, 19 সাথে যদি 22 গুণ করি, কত হবে? তাহলে 19 × 22 করলে হচ্ছে 19 × 22 হচ্ছে তোমার যা হয়ে যাবে 418। কত হবে? 418। ক্লিয়ার? এই ছোটো ছোটো যে গুণ করার ট্রিক্স ফার্স্ট কী করে আমাকে মাইন্ডে ক্যালকুলেশন করতে হয়, এগুলো আমাকে যদি জিজ্ঞেস করো আমি সাজেস্ট করে দেবো অবশ্যই, ঠিক আছে? তো দেখো 418কে 10 দিয়ে যদি ভাগ করি, তাহলে আলটিমেট কত? 41.8%। 8 হচ্ছে আমার আলটিমেট ইন্টারেস্ট হলো। কত আমার ইন্টারেস্ট হলো? ক্লিয়ার? আমার ইন্টারেস্ট হয়ে গেল। এই যে 41.8 এর ভ্যালু কত দেওয়া আছে বইতে? দেওয়া আছে কোশ্চেনের মধ্যে 3553। আচ্ছা দেখো তাই কি দেওয়া আছে না? ইজ 3553। তাহলে এখান থেকে আমি একের ভ্যালু যদি বের করি, তাহলে কত হবে? 3553/41.8, আর 100 মানে কত? মূলধন তো আসল, তাহলে 100 মানে কত হবে? 3553/41.8 ইন্টু 100, যেটা হবে সেটা আমার আসল টাকা হয়ে যাবে। 100 তোমার আসল। তাহলে দেখো যদি দশমিক তুলে দিই, উপরে যাবে 10, আচ্ছা 2 দিয়ে যদি কাটি হয়ে যাবে 5, 2 দিয়ে যদি কাটি তাহলে হয়ে যাবে হচ্ছে তোমার 209। আমি যদি 11 দিয়ে কাটি, তাহলে 11কে 11 আর 9 11 99, 11 দিয়ে কাটলে 11 3 11 33, 35 3 11 33 3। আচ্ছা 19 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 19 1 19 আর হচ্ছে গিয়ে থাকলে হচ্ছে 1 4 143 7, 19 সঙ্গে হচ্ছে 143 17, আর 5 7 তাহলে গুণ কত হবে? তাহলে 5 7 85, তার শেষে হচ্ছে দুটো শূন্য হয়ে গেল আমার আসল মূলধন। ঠিক আছে? তাহলে আমরা মূলধন কত পেয়ে গেলাম? মূলধন আমি কিন্তু 8500 পেয়ে গেলাম। ঠিক আছে? এবার যে মূলধনটা পেয়ে গেলাম তার উপরে বলেছে দ্য অ্যামাউন্ট পেএবল অন দ্য সেম সাম মানে কি 8500 টাকা, তার উপরে
8.4% হারে 7.12 বছরের সুদ কত হবে? আর আমরা কি জানি সুদ সমান সমান আই সমান সমান কি জানি PTR বাই 100। পি কত দেওয়া আছে 8500, টাইম কত দেওয়া আছে 7 দুগুণে 14 15/2, ঠিক আছে। আর রেট অফ ইন্টারেস্ট করতে আছে 8.4, আর আমরা কি জানি বাই 100 × 100, এই দশমিক তুললাম চলে আসলো 10, ঠিক আছে। ক্যালকুলেট করো, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, 2 যদি কাটো কত হবে 42, ওকে। এবার দেখো 50 × 15 × 42 গুণ করতে হবে, তারপরে 10 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা দেখো, না না কাটাকাটি যাবে তো, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 দিয়ে করলে 5 7 85, 2 দিয়ে যদি কাটি 21 দুগুণে 42, 17 গুণ 15 গুণ 21 কত হয় করো। অর্থাৎ তুমি যদি 17 গুণ 15 গুণ 21 করো, তাহলে তোমার গুণফল কত হবে করো, এটা করতে হবে। তো আমার হয়ে যাবে 5355, ক্লিয়ার। আমার কী হলো সুদ হয়ে গেল 5355। এবার কোশ্চেনে কী আছে দেখো, বলেছে যে হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্টটা কত হবে। তাহলে আমার আসল ছিল কত, আমার আসল ছিল হচ্ছে 8500, আমার সুদ কত হলো 5355। টোটাল যদি যোগ করি, এখানে 5 থাকলো, এখানে 5 থাকলো, এখানে 8 থাকলো, এখানে 13 হয়ে গেল, 13,855 আছে অপশানে, 13,855 উইল বি দ্য কারেক্ট আনসার, অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট আনসার, ক্লিয়ার। ওকে, নেক্সট কোশ্চেন। তো দেখো কী বলেছে, ABCD ইজ এ কোয়াড্রিল্যাটারাল ইন হুইচ AB প্যারালাল টু DC। আচ্ছা AB ডিসির সাথে প্যারালাল বলেছে, আর ABC একটা কোয়াড্রিল্যাটারাল, কোয়াড্রিল্যাটারাল মানে সামন্তরিক। E and F আর দ্য মিড পয়েন্ট অফ দ্য ডায়াগোনাল AC অ্যান্ড BD, মানে AC আর BDর যে ডায়াগোনালটা আছে তাদের মিড পয়েন্ট হচ্ছে একটা হচ্ছে E, একটা হচ্ছে F, ঠিক আছে। AB যদি 28 হয়, আর BC যদি 15 হয়, DC যদি 40 হয়, AD যদি 9 হয়, তাহলে সেই EF এর ভ্যালু কত। দেখো কী করবো, আচ্ছা এ বি আর ডিসি প্যারালাল। আচ্ছা কে বড়, এবি বড় না ডিসি বড়? তাহলে এবি হচ্ছে ছোটো, ডিসি বড়, তাহলে এবিটাকে ছোটো করবো। দেখো আমি এখানে এটাকে আমি এখানে নিলাম, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি। আচ্ছা ডিসি তো বড়, তাহলে নিচে রাখলাম ডিসি, এটা ডি রাখলাম, এটাকে সি রাখলাম। আচ্ছা একটু বাড়িয়ে দিই কারণ ভালো লাগবে দেখতে তাহলে। আচ্ছা এবি হয়ে গেল, আচ্ছা এবি কত 28, আর ডিসি কত 40, ওকে। এবার বলছে বিসি 15, বিসি কত, বিসিটাকে আমি রেখে দিলাম, এক সেকেন্ড, এই বিসিকে বললাম আমি কত 15, ওকে। আর বলেছে এইটি হচ্ছে 9, এইটি হচ্ছে 9। এবার এটাকে যদি ডায়াগোনাল করা হয়, অর্থাৎ এসিকে যদি ডায়াগোনাল করি, ডায়াগোনাল করে দিলাম, আর বিডিকে যদি ডায়াগোনাল করি, ঠিক আছে, তাহলে এদের যে মিড পয়েন্ট, মানে এসির মিড পয়েন্ট কোথায় হবে, আমি ধরে নিলাম এসির মিড পয়েন্ট এই মাঝখানে কোথাও হবে, এই পয়েন্টটাতে হবে, হ্যাঁ। আর হচ্ছে তোমার বিডির মিড পয়েন্ট কোথাও হবে, আমি ধরে নিলাম এই পয়েন্টটাতে হবে। তাহলে এসির মিড পয়েন্টের নাম দিয়েছে হচ্ছে ওরা ই, আর বিডির মিড পয়েন্টের নাম দিয়েছে এফ। তাহলে এখানে ই আর এফের মধ্যে ডিস্টেন্স ক্লিয়ার হচ্ছে, তাই কি না? তাহলে এই ডিস্টেন্সটাই চেয়েছে, এই ই আর এফের ডিস্টেন্স চেয়েছে। মনে রাখবে ডিস্টেন্সটা ধরো এখানে হতে পারে, ক্লিয়ার হতে পারে মিড পয়েন্ট, অথবা উপর বা নিচে যে কোনো জায়গায় ক্লিয়ার হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে নিচেই হবে, কেননা মিড পয়েন্টটা নিচে বোঝা যাচ্ছে যে ডায়াগোনালের মিড পয়েন্টটা হচ্ছে কি মাঝামাঝি কোথাও হবে, এই জায়গাটায় ক্লিয়ার হচ্ছে। তো যাই হোক না কেন, যে সাইডে ক্লিয়ার হোক না কেন, যেটা চাইবে যে ইএফ চাইছে, ইএফ এর প্যারালাল বাহু দুটো কোনটা কী আছে, এবি আর ডিসি। ডিসি যেটা বড় বাহু আর এবি যেটা ছোটো বাহু, তাদেরকে ডিফারেন্স করতে হবে, ডিফারেন্স করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি কী লিখতে পারি দেখো, তাহলে আমরা এখান থেকে ই এফ সমান সমান লিখতে পারি ডিসি মাইনাস এ বি বাই 2, ক্লিয়ার। কী বললাম, কথাটা বোঝা গেল? এটা ফর্মুলা, ঠিক আছে। তো দেখো তাহলে আমাদের এখান থেকে আমাদের ই এফ সমান সমান 40 মাইনাস 28/2 সমান সমান 12/2 সমান সমান 6 হয়ে গেল সঠিক উত্তর, ক্লিয়ার। তাহলে সঠিক উত্তর কী যাবে 6 উইল বি দ্য কারেক্ট আনসার, অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট আনসার, ক্লিয়ার। দেখো 1/1 যে কম্পোনেন্টগুলো আমি বলে যাচ্ছি সেগুলো দিকে নজর রাখো, ঠিক আছে। এর থ্রুতেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, এর থ্রুতেই জাস্ট প্রত্যেক দিন একটু একটু করে বলছি, সেগুলো কভার করতে থাকো, ওকে। তো দেখো কী বলেছে, হরিশ ব্রড অ্যান আর্টিকেল ফর 520। হরিশ একটা জিনিস 520 টাকায় কিনেছে, সে তারপরে সেটাকে রেনুর কাছে বিক্রি করেছে 30% লসে, ঠিক আছে। উইথ হিজ অ্যামাউন্ট, আচ্ছা লস করেছে মানে কি, তার মানে সে 520 টাকায় কিনে নিশ্চয়ই কম টাকা বিক্রি করবে। আচ্ছা সেই যে কম টাকায় সে বিক্রি করেছে, সেই জিনিস সেই টাকাটা দিয়েই কী করেছে, সে অন্য একটা জিনিস কিনেছে এবং তারপরে সেই জিনিসটাকে সোল্ড করেছে, সোল্ড করার পরে 55% গেইন করেছে। বলেছে হরিশের ওভারঅল গেইন কত, ওকে। তো দেখো আগে আমরা সলভ করবো কোশ্চেনটাকে বেসিক যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী, তারপরে আমরা শর্টকাট প্রসেসে চলে যাবো, ঠিক আছে। তো দেখো আমি এখানে 520 টাকাটা কি ইনিশিয়াল অবস্থায় ছিল, ঠিক আছে। এবার তার উপর যদি তার 30% লস হয়, তাহলে এখন আলটিমেটলি সে ক টাকা বিক্রি করেছে তোমার রেনুর কাছে বাই 100 যদি করি, তাহলে 7 দুগুণে 14, 4 হাতে আমার 1 বা 6 30
36 হয়ে গেল 364, ঠিক আছে। তাহলে হরিশ রেনুর কাছে কিন্তু 364 টাকা বিক্রি করেছে। আচ্ছা, তার মানে কি হরিশ কিনেছে 520 টাকাতে, কিন্তু বিক্রি করেছে রেনুর কাছে 364 টাকা। এবার রেনু তাকে 364 টাকা দিল, এবার সে কী করলো, সেই 364 টাকাকে আবার কাজে লাগিয়ে দিল। কে কাজে লাগিয়ে দিল? হরিশ। এইবারে যে 364 টাকা সে বিক্রি করলো, সেই 64 টাকা দিয়ে কিছুটা কিনলো, কেনার পরে দেখলো সে 55% গেইন করেছে। তাহলে আলটিমেটলি তার বিক্রয় মূল্য কত হবে? 155/100। এসপি বের করছি না, উপরে পার্সেন্টেজটা ইনক্রিজ করে দিতে হবে। তাহলে এখান থেকে যদি আলটিমেটলি আমি ক্যালকুলেশন করি কী হবে, তো দেখো 5 দিয়ে যদি আমি কাটি তাহলে হয়ে যাবে 31, আর 5 দিয়ে কাটলে হয়ে যাবে 20, আর এখানে যদি আমি 2 দিয়ে কাটি 10 হবে, এখানে 2 দিয়ে কাটলে 18 দুগুণে 36, 182 হবে। দেখো 182 সাথে তুমি 31 গুণ করি, দেখো আচ্ছা তাকে 10 দিয়ে ভাগ, তারপরে দেখো তাহলে 1 দিয়ে করলে 182 হচ্ছে, 1 দিয়ে করলে হয়ে যাচ্ছে 182, ঠিক আছে। আর 3 দিয়ে করলে হবে 3 দুগুণে 6, আর 3 8 54, আলটিমেটলি 2 4 6 5, তাহলে 564.2 10 দিয়ে ভাগ করতে হবে। তো এটা তো কি আলটিমেটলি কিন্তু এসপি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তার মানে ইনিশিয়াল অবস্থায় সে কিন্তু দেখো তাহলে 564.2 এর থেকে আমি ইনিশিয়াল অবস্থায় প্রথম তো সে 520 টাকা দিয়ে কিনেছিল, তার মানে আলটিমেটলি ওভারঅল তার লাভ কত হচ্ছে? 44.2 টাকা, ঠিক আছে, 44.2 টাকা। এবার দেখো 44.2 টাকার লাভ হচ্ছে কার উপরে হচ্ছে? 520-র উপরে হচ্ছে। তাহলে 100-তে কত? যদি সলভ করা হয় তাহলে কি দশমিক তুলে দিলাম এখান থেকে, এখানে নিয়ে আসলাম 10, এখান থেকে এই শূন্য কেটে দিলাম, এই 0 0 কেটে গেল। তাহলে আলটিমেটলি যদি আমি করি 2 দিয়ে কাটি 26, আর এখানে 2 দিয়ে কাটলে হচ্ছে 2 2 1, তো এখান থেকে 13 দিয়ে কাটলে হয়ে যাবে 2, আর 13 দিয়ে কাটলে হবে 13 কে 13, আর 91 7 91, 17কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 8.5%। দেখো আমি যদি পুরো ডিটেলস করি তাহলে এটা আমার হয়ে যাবে 8.5%, বাট এটাকে আমরা শর্টকাটে করবো। এখন কীভাবে শর্টকাটে করবো দেখো, কোশ্চেনটাকে যদি আমরা এভাবে পড়তাম যে কোনো একজন ব্যক্তি কোনো কিছু বিক্রি করে প্রথম 30% লস করলো, তারপর সেটার উপরে আবার 55% লাভ করলো। প্রথম 30% লস করলো, তারপরে 55% লাভ করলো। তাহলে আমরা বলতে পারি না সেটা এবির ফর্মুলা হয়ে যাচ্ছে। সেটা তাহলে এবির ফর্মুলা কী হয়? এবির ফর্মুলা হচ্ছে যে লস মানে কত? -30, লাভ মানে কত? +55, প্লাস মাইনাসে -55 × 30/100। ক্লিয়ার? তো দেখো এখান থেকে হয়ে যাবে আমার 25 মাইনাস এই 0 0 যদি কাটি 3 5 15, 3 5 15 165, 165/10 মানে 16.5, আর 16.5 থেকে যদি মাইনাস করি 25-এর থেকে তাহলে হয়ে যাবে আমার 8.5। দেখো এত বড় অঙ্কটা কিন্তু আমার এই সহজে এইটুকুর মধ্যে হয়ে গেল, ঠিক আছে। তো এক্সপ্লেনেশন তো এখন তোমার কাছে কোনটা বেশি ইজি বলে মনে হচ্ছে, এটা এভাবে করা নাকি এভাবে করা? তো আমরা এই ধরনের অঙ্ক কীভাবে সলভ করবো? এবির ফর্মুলা ফিট করে সলভ করবো। ক্লিয়ার? তো দেখো কী বলেছে, এটা ভ্যালু ইভ্যালুয়েট করতে বলেছে, একদম সহজ। 4 থেকে 2 ভাগ করলে হচ্ছে 2 হয়ে যাচ্ছে, আর 2-এর সাথে 3 গুণ করলে 6, আর 84 থেকে 6 মাইনাস করলে হয়ে যাচ্ছে আমার 78, আর 78-এর সাথে 7 যোগ করলে কত হবে? 78 + 7 85, সঠিক উত্তর কত হবে? 85 হবে। মুখোমুখি হয়ে গেল, ঠিক আছে। আগে কার কাজ? ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। ক্লিয়ার? যোগ বা বিয়োগ যা খুশি করি না কেন, অসুবিধা নেই। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলেছে, দেখো কী বলেছে, H2B দেওয়া আছে, B2C দেওয়া আছে, তাহলে ABC কত? আমরা দয়ের ফর্মুলা জানি কি, দেখো যখন ABBC এরকম থাকবে তাহলে আমরা কী লিখবো? দেখো এখানে 7 কত আছে? 9 আছে একটা, আর 15:7 আছে, ঠিক আছে। H2B B2C কী করবো? দয়ের ফর্মুলা। দ কেমন হয়? এই দেখো 7 15 কত হবে? 7 15 হচ্ছে 105, তাহলে 105 হয়ে গেল এখানে। 9 15 কত? 9 15 হচ্ছে 135, 7 9 63। ওকে, তাহলে আমার 105 135 63 হয়ে গেল। এটা কি ছোটো করা যায়? কাটাকাটি কী করা যায়? দেখো 5 দিয়ে কাটা যাবে, 3 দিয়ে কাটা যাবে, 3 দিয়ে কাটা যাবে। দেখো সব কটাকে 3 দিয়ে যদি কাটি আমি, তাহলে 3 দুগুণে হয়ে যাচ্ছে আমার 3 3 9, আর 3 5 15 35, 3 দিয়ে কাটলে হচ্ছে 3 4 12, 3 5 15 হলো, আর 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6 21, তার মানে 35:45 21 আছে। 35:45 21, অপশান নাম্বার 2 উইল বি দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার?
তো দেখো কী বলেছে, বলেছে এইটার ভ্যালু এভালুয়েট করতে বলেছে। দেখো আমরা এই দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা মিনিমাইজ মানে একদম ধরবই না, মানে কারণ দেখো দশমিক পরে একদম এতটাই ছোটো ছোটো সংখ্যা যে আমি এগুলো ক্যালকুলেট করলে খুব একটা ভ্যারিয়েশন আসবে না, অপশান দেখো অনেক দূরে দূরে আছে। তো কী করবে দেখো, এখানে 2 ধরবো, এটা 5 ধরবো, 5 কত 7 হয়ে যাচ্ছে, মাইনাস এই যে 3 গুণ 2 কত, 3 6, 7 - 6 কত, আলটিমেটলি 1। সঠিক উত্তর কী যাবে, 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। তো কী বলেছে দেখো, বলেছে এ ম্যান হ্যাজ টু কভার ডিস্টেন্স 150 কিমি ইন 12 আওয়ার্স। দেখো টোটাল ডিস্টেন্স আমার কত আছে, 150 কিমি, আর সেইটা কতটুকু সময়ের মধ্যে সে কমপ্লিট করবে, 12 ঘন্টায় কমপ্লিট করবে, 12 আওয়ার্সের মধ্যে কমপ্লিট করবে। ক্লিয়ার? ওকে, এবার দেখো সে 5/8 অংশ, সরি সে কভার করেছে 2/3 অংশ, তাহলে 150 2/3 মানে কত, 150 2/3 হয়ে যায় আমার 50, সরি 100, কত হবে 100 কিলোমিটার ডিস্টেন্সে অলরেডি ট্রাভেল করে ফেলেছে। আর তার জন্য টাইম কত নিচ্ছে, টাইম নিচ্ছে হচ্ছে তোমার 5/8, তাহলে 12 5/8 সে টাইম নিচ্ছে, তাই কি না, 12 5/8 টাইমটা সে নিচ্ছে। তো এবার দেখো বলছে বাকি অংশটা তাকে কতটুকু তোমার গতিবেগে কভার করতে হবে। আচ্ছা বাকি অংশ কত পড়ে আছে, যদি 100 বেরিয়ে যায় তাহলে 150 কিলোমিটার অলরেডি কিন্তু কভার হয়ে গেল, বাকি থাকলে কত, 50 কিলোমিটার। এই যে 50 কিলোমিটার ডিস্টেন্সটা আছে, সেই 50 কিলোমিটার ডিস্টেন্সটা সে কতটুকু টাইমে যাবে। দেখো 12 ঘন্টার 5/8 কিন্তু অলরেডি সে ওই টাইমটা নিয়ে এসে কিন্তু 100 কিলোমিটার কভার করেছে, তাহলে বাকি থাকলো কি, 12 সাথে 3/8 গুণ করলে কত হয়, 12 গুণ 3/8 কত হয়, কাটাকাটি করলে 4 দুগুণে 8, 3 4 12, আলটিমেটলি 9/2। তাহলে এই 9/2 টাইমটা তার কাছে পড়ে আছে, তাহলে এই 9/2 দিয়ে যদি আমি ভাগ করি 50কে, তাহলে আমার কী হবে, ডিস্টেন্সকে যদি আমি টাইম ভাগ করি গতিবেগ পাবো, 9/2 দিয়ে ভাগ করা উল্টো কত, 2/9, 2/9 মধ্যে 100/9 হচ্ছে তোমার 11.1, 11.1 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? 11.1 উইল বি দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। তো দেখো বলেছে 77-এর পর 77 প্লাস 77 এটাকে 78 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার করতে হবে। এটা খুব 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 ইম্পর্টেন্ট একটা টপিক, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো বলেছে 77-এর পাওয়ার 77 আছে, তার সাথে 70 যোগ আকারে আছে, এটাকে বলেছে 78 দিয়ে ভাগ করতে হবে, 78 দিয়ে। দেখো কী করবো, এই যে দেখতে হবে যে নিচে যে 78টা আছে, উপরে কত 77 আছে, এদের ডিফারেন্স দেখো 1 আছে, এদের ডিফারেন্স 77 78 ডিফারেন্স কত, 1 না, এই যে 77 এখানে আছে, এই যে 78 আছে, ডিফারেন্স কত, 1। আচ্ছা 1 ডিফারেন্স, কিন্তু 78 থেকে কত 1 বেশি না কম, কম, তাহলে আমি বলতে পারি এখানে 77 এভাবে লিখবো আমি, তাহলে -1 তার পাওয়ার 77 প্লাস 77/78, বোঝা গেল, হলো। তাহলে -1-এর পর 77 মানে কত, মাইনাস মাইনাস গুণ করলে কিন্তু প্লাস হয়। আচ্ছা 1-এর পাওয়ার 77 মানে 77 একই হবে, 1-এর পাওয়ার যাই হোক একই হবে, আর যেহেতু 77টা বিজোড় সংখ্যা আর আগে মাইনাস রয়েছে, তাহলে আলটিমেটলি কিন্তু -1 হবে। দেখো কী বললাম, দুটো মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে জোড় সংখ্যা থাকলে হচ্ছে প্লাস হয়ে যাবে, আর বিজোড় সংখ্যা থাকলে হচ্ছে তোমার মাইনাস হবে। তাহলে -1-এর পাওয়ার 77 মানে আলটিমেটলি -1, তার সাথে কত 77 যোগ করতে হচ্ছে, বাই কত 78, তার মানে আলটিমেটলি -1 প্লাস 77 মানে হচ্ছে 76, 76/78, তাহলে আলটিমেটলি আমার কী হবে, আমার রিমাইন্ডার হয়ে যাবে 76। ক্লিয়ার? কী বললাম, তাহলে 76 হচ্ছে আমার রিমাইন্ডার হয়ে যাবে কি, তাহলে অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? কী বললাম, তাহলে এখানে যেহেতু 76 78 তো কম, তাই জন্য 76টাকে আমার রিমাইন্ডার হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা এই টপিকটা নিয়ে হোল্ড করো, বুঝতে পারছি, এটাকে নিয়ে আমি আরও বিস্তারিত বলবো নেক্সট ক্লাসে। ওকে, যে অন্যান্য কন্ডিশন যখন থাকে তখন আমরা কী করবো, কীভাবে ডিল করবো। ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেন দেখো। তো দেখো বলেছে এ ম্যান সোল্ড এ শার্ট ফর 960, 960 টাকায় সে কোনো একটা শার্ট বিক্রি করেছে, 960 টাকা আমি লিখলাম এখানে। তারপর বলেছি সেলস এ সোয়েটার 840 টাকা, সে 840 টাকাটা সোয়েটার বিক্রি করেছে, তাহলে একটা সোয়েটারও বিক্রি করেছে 840 টাকা, তাহলে মোট সে কত টাকা জিনিস বিক্রি করলো, আর 9 17 18 1800 টাকার কিন্তু সে জিনিস বিক্রি করলো। ক্লিয়ার? তাহলে বিক্রয় মূল্য তো 1800 হয়ে গেল। ক্লিয়ার? বলছে ফাইন্ড, বলেছে এবার কি বলেছে যে যদি সে 840 টাকা বিক্রি করে তার 20% প্রফিট হয়, 840 টাকা বিক্রি করে 20% প্রফিট হয়, আর 960 টাকা বিক্রি করে 4% ক্ষতি হয়। আচ্ছা দেখো এখান থেকে আমি প্রথম সিপি বের করবো। এ ম্যান সোল্ড এ শার্ট ফর 960 অ্যাট এ লস 4%, কোনো একজন ব্যক্তি 960 টাকায় কোনো একটি জিনিস, কোনো একটা শার্ট বিক্রি করে 4% লস করলো। সেই একই ব্যক্তি একটা সোয়েটার বিক্রি করেছে 840 টাকায় এবং তারপরে সে 20% প্রফিট করেছে। ফাইন্ড হিজ নেট প্রফিট আর লস পার্সেন্ট। আচ্ছা দেখো তাহলে আমরা কী লিখবো, এক পাশে লিখবো হচ্ছে এসপি, এক পাশে লিখবো সিপি, এখানে লিখলাম এসপি, এখানে লিখলাম সিপি। ঠিক আছে? তো প্রথম যেটা আছে, প্রথম কত, তার এসপি কত 960 টাকা, প্রথম এসপি কত 960 টাকা,
আচ্ছা, সে কী করেছে? সে তো ক্ষতি করেছে। তাহলে ক্ষতি যদি করে তাহলে নিশ্চয়ই তার ক্রয় মূল্যটা বেশি হবে। তাহলে ক্ষতি করা মানে তো বেশি হওয়া। 960 টাকাটা কার ভ্যালু? 4% ক্ষতি করেছে মানে কত? 100 টাকার জিনিস সে 96 টাকা বিক্রি করেছে। তার মানে এই যে এসপি 960 টাকা, এটা তো 96 ভ্যালু হয়ে যাবে। আর আমার সিপি কত? 100 টাকায় সে কিনেছিল, 100 ভ্যালু কত হয়ে যাবে? এটা যদি কাটাকাটি করি দেখো, এখান থেকে আমার হয়ে যাবে হচ্ছে 1000। কত হচ্ছে? 1000 সিপি হয়ে গেল। এটা 1 নম্বর গেল, ঠিক আছে। আর সেকেন্ড কী আছে? এটা একটা গেল। আর সেকেন্ডে কী আছে দেখো, সেকেন্ডে সে 840 টাকা কী করেছে? 840 টাকায় কোনো একটা জিনিস বিক্রি করেছে। তাহলে এসপি তার 840 হয়ে গেল। এসপি কত হলো? 840। আচ্ছা, সে কি 20% লাভ করেছে? তো 840-এ 20% লাভ করা মানে কি? 840 টাকাটা হচ্ছে তোমার তার বিক্রয় মূল্য। এটাই হচ্ছে তোমার কার ভ্যালু? এটা হচ্ছে তার 20% প্রফিট মানে কত? সে 120 টাকা বিক্রি করেছে। তাহলে 840 টাকাটা হচ্ছে 120 ভ্যালু। তাহলে 100 ভ্যালু কত? বোঝা গেল? এই শূন্য কাটলাম, 7 × 84, 700 টাকা। তার মানে এই জিনিসটা সে 700 টাকায় কিনেছিল, 840 টাকা বিক্রি করেছে, তারপরে তার 20% লাভ হয়েছে। আর এই জিনিসটা সে 1000 টাকায় কিনেছিল, 960 টাকা বিক্রি করেছে, এবং তার আলটিমেটলি 4% ক্ষতি হয়েছে। আমি যদি টোটাল এসপি বের করে দিলে কী হবে? টোটাল এসপি হয়ে যাচ্ছে আমার হচ্ছে তোমার 1800। যোগ করে দেখো 1800। আর টোটাল আমার দেখো এখান থেকে যদি আমার সিপি যোগ করো, তাহলে দেখো কত হচ্ছে? এখানে 1000, এখানে 700, 1700। তাহলে আলটিমেটলি ওভারঅল ট্রানজ্যাকশানে কত টাকা তার ক্ষতি বা লাভ হলো? তার 100 টাকা কিন্তু আলটিমেটলি ক্ষতি হলো। কী হলো? 100 টাকা ক্ষতি হলো, না সরি লাভ হলো। সিপি তো 1700, 1800 এসপি, লাভ হলো 100 টাকা লাভ হলো। ক্লিয়ার? তাহলে প্রফিট হচ্ছে 100 টাকা। ওকে, নেক্সট কোশ্চেন। তো দেখো 20 + 20 tan স্কোয়ার a বাই 50 + 50 cot স্কোয়ার a সমান কত? আচ্ছা, উপর থেকে যদি আমি 20 কমন নিই, এখান থেকে যদি আমি 20 কমন নিই, তাহলে 1 + tan স্কোয়ার a পড়ে থাকছে, বাই 50 যদি কমন নিই, আমার ভিতরে থাকছে 1 + cot স্কোয়ার a। ক্লিয়ার? ওকে, এখান থেকে এই 0 কেটে দিলাম, 2 বাই কত? 5। আর 1 + tan স্কোয়ার a মানে কত? 1 + tan স্কোয়ার a মানে হচ্ছে sec স্কোয়ার a, ঠিক আছে? sec স্কোয়ার a আমি বলেছি, কারণ tan স্কোয়ার a - sec স্কোয়ার a = 1 হয়। তাহলে 1 + tan স্কোয়ার a = sec স্কোয়ার a, আর 1 + cot স্কোয়ার a = cosec স্কোয়ার a। ক্লিয়ার? ওকে। আর তাহলে কী হবে? 2/5। আর sec স্কোয়ার a বাই cosec স্কোয়ার a = tan স্কোয়ার a হয়। তুমি ক্যালকুলেট করে দেখো না। sec স্কোয়ার a মানে কি আমি বলে দিচ্ছি, দেখো sec স্কোয়ার a মানে হচ্ছে 1/cos স্কোয়ার a, 1/cos স্কোয়ার a। আর cosec স্কোয়ার a মানে কি? cosec স্কোয়ার a মানে হচ্ছে 1/sin স্কোয়ার a। উল্টে গেলে উপরে sin স্কোয়ারটা উপরে চলে যাবে না? sin স্কোয়ার a। আর sin স্কোয়ার বা cos স্কোয়ার মানে কি? তো tan স্কোয়ার, কি না? sin স্কোয়ার বাই cos স্কোয়ার তো tan স্কোয়ার। তো আলটিমেটলি আনসার কী হবে? 2/5 tan স্কোয়ার a। দেখো এই ধরনের অঙ্ক অনেকে স্কিপ করে যায়, করতে চায় না sin থিটা tan থিটার অঙ্ক, বাট একদম ইজি, ঠিক আছে? ওই জন্য প্রত্যেকটা ভিডিও দেখা ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা আর কী ফর্মুলা পড়েছিলাম? যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা = 1, cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা = 1, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা = 1, sin থিটা = লম্ব বাই অতিভুজ, cos থিটা = ভূমি বাই অতিভুজ, tan থিটা = লম্ব বাই ভূমি। আচ্ছা, আর কি পড়েছিলাম? tan থিটা = sin থিটা বাই cos থিটা, তাই কি না? আবার সাইনের সাথে তোমার কসের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সম্পর্ক, অর্থাৎ সাইন যদি 50 হয় তাহলে cos হবে 40। মানে যে কমপ্লিমেন্টারি মানে কি? যখন দুটো অ্যাঙ্গেলের যোগফল 90 হয়। সাইনের সাথে কসের সম্পর্ক কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের, কসেকের সাথে সেকের সম্পর্ক কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের, আর টেনের সাথে কটের সম্পর্ক কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আর কি জানি? সাইন থিটা = জানি 1/cosec থিটা ইনভার্সলি প্রপোর্শনাল, সেক থিটা = 1/cos থিটা ইনভার্সলি প্রপোর্শনাল, tan থিটা = 1/cot থিটা। ক্লিয়ার? এই যে কম্পোনেন্টগুলো জানতে হবে আমাদের। ওকে, তো নেক্সট কোশ্চেন। তো এটাই হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন, ঠিক আছে? তো 25টা কোশ্চেন শেষ হবে তাহলে। আর দেখো একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকটা গ্রুপ ডি সেটে কিন্তু দেখো এরকম ধরনের তোমার কোয়াড্রিক ইকুয়েশন থেকে কোশ্চেন থাকছে। আচ্ছা, আবারও বলতে হয়, মনে আছে কি বললাম? যে আমরা কোয়াড্রিক ইকুয়েশন বলতে কী বুঝি? আমরা কোয়াড্রিক ইকুয়েশন বলতে এটাই বুঝি, ax² + bx + c। কী বললাম? ax² + bx + c = যদি 0 হয়, তাহলে সেটাকে আমরা বলি কোয়াড্রিক ইকুয়েশন। ওকে, আর এটা যদি আমরা সলভ করি, যখন কোনো একটা এরকম ধরনের ইকুয়েশন থাকে, যেমন এই যে এখানে একটা ইকুয়েশন আছে, কি ইকুয়েশনটা দিয়েছে দেখো, 5x² - 3x - 2। এই ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি, যদি মিডল টার্ম করি, মিডল টার্ম করার পরে এক্সের দুটো ভ্যালু বের হয়, একটাকে আমরা বলি আলফা, একটা বলি বিটা, একটা রুটস বলে থাকি আমরা। ক্লিয়ার? তো এখানে আমরা একটা সলভ করবো, আর যেহেতু বলেছে আলফার ভ্যালু বিটার থেকে বড়, তাহলে আলফাটাকে আমরা ছোটোটাকে বড়টাকে আমরা আলফা ধরবো, আর ছোটো ভালোটাকে আমরা বিটা ধরবো। ক্লিয়ার? দেখো যদি আমরা সলভ করি 5x² - 3x - 2, এখানে প্রথম 5 আছে আর লাস্টে 2 আছে, 5 × 2 = 10, 10কে ভাঙিয়ে আবার 3 বানাতে হবে, 10কে ভাঙিয়ে 3 কী করে বানাবো? 5 × 2 = 10, তাহলে 5 - 2 করলে কিন্তু 3 হয়ে যায়। দেখো তাহলে 5x² - 5 × 10, তাহলে 5x + 2x - 2 = হয়ে গেল 0।
ঠিক আছে। এখানে যদি 5 কমন নিই তাহলে আমার হয়ে যাবে x মাইনাস 1, এখানে যদি 2 কমন নিই আমার হয়ে যাবে হচ্ছে x মাইনাস 1 সমান সমান 0। আর মিডল টার্ম যখন করবো দেখতে হবে যে এই ব্র্যাকেটের যে ভিতরের দুটো যখন সেম থাকে আছে কিনা, ক্লিয়ার। তো দেখো এখান থেকে আমি x মাইনাস 1 লিখে নিলাম, আর এখানে লিখলাম এক সেকেন্ড, এখানে 5x কমন যাবে, 5x কমন যাবে, ওকে। আর এখানে হয়ে যাবে 5x প্লাস 2 সমান সমান 0। তাহলে আমি কী লিখতে পারি, x হয়ে যাবে আমার 1, আর এখানে আমার x সমান হয়ে যাবে -2/5। তুমি নিয়ে যাও না পাশে 2 থেকে মাইনাস হয়ে যাবে, আর এক্সের সব পাঁচটা নিচে চলে আসবে। এবার দেখো এখানে চেয়েছে কি, এখানে বলেছে যে আলফাটা বড়, তাহলে আলফা বড় মানে কি, আলফা হচ্ছে আমি এই যে এক্সের ভ্যালু 1টা এটাই তো বড়, আর এই যে এক্সের ভ্যালু -2/5 এটাই তো আমার ছোটো। আমি কী বলেছিলাম, এক্সের দুটো ভ্যালু বেরোবে, আর দুটো ভ্যালুকে একটাকে আমরা বলবো আলফা, একটাকে বলবো বিটা, ঠিক আছে, একটা আলফা একটা বিটা। তাহলে এখানে বলেছে যে আলফাটা বড়, তার মানে এক্সটা হচ্ছে বড় হয়ে যাবে, মানে আলফাটা 1 হয়ে যাবে। আর তাহলে এখানে কী হবে দেখো, এখানে আমরা কী লিখবো, তাহলে আলফার ভ্যালু হচ্ছে 1 মাইনাস 2 ইন্টু বিটার ভ্যালু কত, -2/5, -2/5। এখানে যদি আমরা ক্যালকুলেট করি 1, এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, 2 দুগুণে 4/5। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 9/5 আছে কোথায়, 9/5 অপশানে, তাহলে অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট আনসার, ক্লিয়ার। তো এই ছিল আজকে আমাদের 25টা কোশ্চেন গ্রুপ ডির। প্রত্যেকটা কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বললাম। আর আবারও বলছি যে অনেকেই আছে যারা তোমার ইংরেজি নিয়ে প্রবলেম আছে, যেটা শুরুতে আমি বলে দিলাম, ইংরেজি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর যারা অঙ্কগুলো করছে তাদেরকে বলবো যে প্রতিদিন আমি যে কাজগুলো দিচ্ছি সেই কাজগুলো যেন ঠিকঠাকভাবে করে, যেমন ফর্মুলা বলে দিই, স্কোয়ার 1 থেকে 40 পর্যন্ত মুখস্থ করতে বলি, 1 থেকে 20 পর্যন্ত কিউব মুখস্থ করতে বলি, ঠিক আছে। ট্যান থিটা সাইন থিটার যে প্রত্যেকদিন বারবার সূত্রগুলো আমি বলতে বলতে যাই, সেগুলো কানে বাজাতে বাজাতে সেগুলো মুখস্থ হয়ে যায়, অথবা তোমার লিখে রেখে যেভাবে খুশি মুখস্থ করতে হবে। তারপরে ফর্মুলাগুলো, বিভিন্ন পরিমিতি জ্যামিতির যে ফর্মুলাগুলো আছে সেগুলো আমি বলতে বলতে প্রতিদিন রিভিশন করাচ্ছি, এগুলো মাথায় রাখতে হবে, মুখস্থ করতে হবে, ক্লিয়ার। তো রেগুলার তোমরা ক্লাস করো যারা আমার ক্লাসগুলো দেখছো, ঠিক আছে। 1 ঘন্টা কখনো 1 ঘন্টা ম্যাক্সিমাম চেষ্টা করবো 1 ঘন্টার মধ্যে ক্লাসগুলো রাখার, কখনো 1 ঘন্টা 10 মিনিট হয়ে যেতে পারে, বাট ডোন্ট ওয়ারি, কেউ ভাববে না যে ডিউরেশনটা অনেক লম্বা বা 1 ঘন্টা ছাড়িয়ে যাচ্ছে, মাথা ব্যথা করছে বা কোনো ভাবার দরকার নেই। ক্লাস তুমি শুরু করো, ঠিক আছে, আরামসে দেখো কখন তোমার ক্লাসটা কমপ্লিট হবে, তুমি নিজেও বুঝতে পারবে না, ঠিক আছে। তো আর কিছু বলবো না, দেখা হবে পরের ভিডিওতে। তার মধ্যে সুস্থ থাকো, ভালো থাকো, আর পড়াশোনা করো প্রচুর পরিমাণে, সামনে এক্সাম বলে দিলাম। থ্যাংক ইউ টু অল অফ ইউ। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, বেল আইকনটিকে নক করে দিও, ওকে। থ্যাংকস টু অল অফ ইউ, থ্যাংক ইউ।